পরিকল্পিতভাবে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র চলছে। বিএনপির যৌথ সভায় মির্জা ফখরুল বললেন, সরকারি কিছু মানুষ ঢুকিয়ে বাংলাদেশকে ভিন্ন দিকে নেয়ার চেষ্টা হচ্ছে। ইশরাককে মেয়রের দায়িত্ব দেওয়ার দাবিতে দিনভর সমর্থকদের অবস্থান। এলজিআরডি উপদেষ্টার পদত্যাগ দাবি, বিচারাধীন থাকায় দোষারোপ ঠিক নয় বললেন আসিফ। সাম্য হত্যার মূল আসামি গ্রেফতারের দাবিতে শাহবাগ অবরোধ করে ছাত্রদলের বিক্ষোভ, যান চলাচল বন্ধ, বকেয়া বেতন চেয়ে কাকরাইলে পোশাক শ্রমিকদের অবস্থান। কারামুক্ত চিত্রনায়িকা নুসরাত জেলে পাঠানোর একদিন পরই জুলাই হত্যা চেষ্টার মামলায় জামিন। নারী নির্যাতনের মামলায় কারাগারে সঙ্গীত শিল্পী নোবেল। এবং টানা বর্ষণে বিভিন্ন জেলায় জলজট, রংপুর জামালপুরে তলিয়েছে নিম্নাঞ্চল, পাহাড়ি ঢলে সিলেটের পর্যটন এলাকা প্লাবিত, শেরপুরে বিপদসীমার উপরে নদ নদীর পানি। সময় সংবাদের সঙ্গে আছে আমি ইমদাদুল হক। সরকারের মধ্যে কিছু মানুষের অনুপ্রবেশ ঘটিয়ে বাংলাদেশকে ভিন্ন দিকে নেয়ার চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরিকল্পিতভাবে জাতীয় নির্বাচন পেছানোর পায়তারা চলছে বলেও দাবি করেন তিনি। ব্যাংকক থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির যৌথ সভায় কথা বলেন মির্জা ফখরুল। সংগ্রামী মহাসচিব আগামী ৩০ মে সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নানা কর্মসূচি হাতে নিয়েছে বিএনপি। এই উপলক্ষে গুলশানে দলটির চেয়ারপারসনের কার্যালয়ে যৌথ সভা করে দলটি। চোখের চিকিৎসার জন্য থাইল্যান্ডে অবস্থানরত বিএনপি মহাসচিব ভার্চুয়ালি সভার সভাপতিত্ব করেন। সফল রাষ্ট্রপতি সভা শেষে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ৮ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দিবসটি উপলক্ষে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি আলোচনা সভা ও গরিব দুস্থদের মাঝে খাবার এবং কাপড় বিতরণের কর্মসূচি ঘোষণা করেন তিনি। মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, আধুনিক বাংলাদেশের স্থপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে ভোর ৬টায় দলের নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তোলন। ওই দিন সকাল 10:30টায় দলের সংগ্রামী মহাসচিব মহোদয় এর নেতৃত্বে বিএনপির জাতীয় নেতৃবৃন্দ সহ সকল পর্যায়ের নেতা কর্মীরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের বাজারে পুষ্পার্ঘ্য অর্পণ ও মাজার জিয়ারত করবেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার বক্তব্যে দেশ গঠনে জিয়াউর রহমানের অবদানের কথা উল্লেখ করে বলেন, ফ্যাসিবাদ মুক্ত আধুনিক বাংলাদেশ গড়ার পথে বর্তমানে কালো ছায়া এসে পড়েছে, বিভাজনের ষড়যন্ত্র চলছে উল্লেখ করে তিনি বলেন, বর্তমান সরকারের মধ্যে কিছু মানুষ অনুপ্রবেশ করছে যারা দেশকে ভিন্ন দিকে নেয়ার চক্রান্ত করছে। নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে বিভাজনের রাজনীতি আবার শুরু হয়েছে। এখানে গোত্রে গোত্রে যে বিভাজন সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে, সরকারের বিভিন্ন ইনস্টিটিউশনগুলোকে পরস্পরের মুখে আমরা মুখোমুখি করার একটা ষড়যন্ত্র চক্রান্ত শুরু হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে কিছু মানুষ যারা সরকারের মধ্যে অনুপ্রবেশ ঘটিয়ে বাংলাদেশকে ভিন্ন দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। নির্বাচন প্রসঙ্গে বিএনপি মহাসচিব অভিযোগ করেন, পরিকল্পিতভাবে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র চলছে। সত্যিকারটি ফ্যাসিবাদ মুক্ত একটি আধুনিক বাংলাদেশকে প্রতিষ্ঠা করবার, সেখানেও আমরা দেখি যে একটা কালো ছায়া এসে দাঁড়াচ্ছে। অত্যন্ত সুপরিকল্পিতভাবে নির্বাচনকে পিছিয়ে দেওয়া, জনগণের যে অধিকার সেই অধিকার থেকে জনগণকে বঞ্চিত করাবার এবং ভোটের অধিকার থেকে বঞ্চিত করবার একটা পায়তারা শুরু হয়েছে। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় দলীয় নেতাকর্মীদের পাশাপাশি দেশবাসীকে সজাগ থেকে সব চক্রান্ত রুখে দেওয়ার আহ্বান জানান বিএনপি মহাসচিব। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। এদিকে ইশরাক হোসেন প্রতিহিংসার শিকার বলে অভিযোগ তুলেছেন বিএনপি নেতারা। আদালতের রায়ের পরও তাকে মেয়র পদে বসতে না দেয়া ফ্যাসিস্টের মতো আচরণ বলে অভিযোগ তাদের। নেতারা বলেন, কম বয়সে বড় দায়িত্ব পেয়ে সরকারের কেউ কেউ ভারসাম্যহীন কথাবার্তা বলছেন। সীমা লঙ্ঘন করলে এই সরকারকেও জনগণের কাঠ গড়ায় দাঁড়াতে হবে বলে সতর্ক করেন বিএনপি নেতারা। মঙ্গলবার সকালে জাতীয় প্রেস ক্লাবে প্রতিহিংসা রাজনীতি, গণতন্ত্র, সুশাসন প্রেক্ষিত বাংলাদেশ শীর্ষক আলোচনা সভার আয়োজন করে জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল। আলোচনা সভায় যোগ দেন বিএনপি নেতারাও। এ সময় বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, জনগণের ভোটে নির্বাচিত হয়েও প্রতিহিংসার শিকার ইশরাক হোসেন। আদালতের আইন না মেনে সরকার ফ্যাসিস্টের পথে হাঁটছে কিনা এমন প্রশ্ন তোলেন তিনি। কোর্ট এখন তার পক্ষে রায় দিয়েছে। এখন সম্পূর্ণ প্রতিহিংসাবশত লুটপাটে চূড়ান্ত করার লক্ষ্যে
ইশরাককে ওখানে বসতে দেওয়া হচ্ছে না। কোর্টের আইন যদি না মানা হয় এবং ফ্যাসিস্ট বলা হয়। একই অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম বলেন, সরকার মূল এজেন্ডা ছেড়ে করিডোর নিয়ে ভাবছে। সীমা লঙ্ঘন করলে এই সরকারকেও কাঠগড়ায় দাঁড়াতে হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। রোহিঙ্গাদের জন্য আমার করিডোর দিতে হবে, কিন্তু আমরা তো জানি ইউএনের সাজানো একটা পরিকল্পনা যে ওইখানে আলাদা আরেকটা রাষ্ট্র, আরেকটা স্টেট গঠনের জন্য জাতীয় আন্তর্জাতিক ষড়যন্ত্র বহুদিন ধরে চলছে। এদিকে জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপার আলোচনা সভায় যোগ দিয়ে বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, বিচার এবং স্থানীয় সরকার নির্বাচনের কথা বলে কিছু রাজনৈতিক এবং সামাজিক শক্তি জাতীয় নির্বাচনকে প্রলম্বিত করতে চায়। বিচার শেষ না হওয়া পর্যন্ত নির্বাচন করা যাবে না, এই প্রশ্ন যারা তোলে তারা আসলে এই কথা বলে একটা জনপ্রিয় কথা আড়ালে নির্বাচনটাকে বিলম্বিত করতে চায়। এদিন সকালে জুলাই গণঅভ্যুত্থানে আহত রাকিবুল হাসানের পরিবারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, কম বয়সে বড় দায়িত্ব পাওয়ায় অনেকের কথাবার্তায় ভারসাম্যহীনতা দেখা যাচ্ছে। মানে আমাদের বয়সে অনেক ছোট, অনেক ছোট, হঠাৎ একটা রাষ্ট্রীয় দায়িত্ব গুরুতর দায়িত্ব পেয়ে গেছে। এই জন্য কথাবার্তার ভারসাম্যহীনতা রয়েছে। তো সে তো আদালতের রায় নিয়ে কাজ করছে, সে তার শপথ নেওয়ার কথা, কিন্তু সরকারের পক্ষ থেকে গায়ের জোর খাটানো হচ্ছে। এ সময় সরকার খামখেয়ালি করে অযৌক্তিক কাজ করছে অভিযোগ করে রুহুল কবির রিজভী বলেন, অন্তর্বর্তী সরকার শেখ হাসিনার মতো নির্বাচন নিয়ে তালবাহানা করছে। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সাম্য হত্যার বিচার দাবিতে শাহবাগে ছাত্র দলের বিক্ষোভ কর্মসূচিতে বক্তব্য রাখছেন সংগঠনের সভাপতি। সরাসরি যাচ্ছে সেখানে। অবনতি ঘটেছে, বিশেষ করে রাজধানী ঢাকাতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আইন শৃঙ্খলার অবস্থা খুবই নাজুক পর্যায়ে পৌঁছেছে। রাতের বেলা হলে অনেক রাস্তা রয়েছে যেখানে ভয়ে সাধারণ জনগণ ভীত সন্ত্রস্ত থাকে, রাস্তায় পারাবার, রাস্তায় যেতে ভয় পায়। এই ধরনের একটি নিরাপদ ব্যবস্থা গড়ে তুলে অনিরাপদ বাংলাদেশ গড়ে তুলেও আপনারা ক্ষমতার মসনদে পাকাভুক্ত করার জন্য সময় অতিবাহিত করছেন। স্পষ্টভাবে বলে দিতে চাই, সাম্য হত্যা বিচারের দাবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল 7 দিন যাবৎ লাগাতার কর্মসূচি পালন করছে, কিন্তু আপনারা আজকের দিন পর্যন্ত কোনো কর্ণপাত করেননি। বিশেষ করে জুলাই আগস্ট আন্দোলনের যে সকল সুবিধাভোগী যারা রয়েছে, সরকারে রয়েছে, বিশেষ করে উপদেষ্টা সহ তাদের যে সংগঠন রয়েছে, তারা আজকের দিন পর্যন্ত এই সাম্য হত্যার বিচারের দাবিতে তারা সোশ্যাল মিডিয়াও দুঃখ প্রকাশ করে নাই। সাম্যের পরিবার তো পরের কথা, আমাদের পরের তো কথা, জানাজা নামাজ পড়ার, সাম্যের জানাজা নামাজ পড়ার প্রয়োজন মনে করে নাই। এই কি জুলাই আগস্টের স্পিচ ছিল? আমরা তাদের ধিক্কার জানাচ্ছি। আমরা ছাত্র সমাজের উদ্দেশ্যে বলতে চাই, কারা এই বাংলাদেশে জুলাই আগস্টের স্পিচের পরিপন্থী কাজ করছে, জুলাই আগস্টে সকল ছাত্র সংগঠনের মাঝে যে ঐক্য গড়ে উঠেছিলেন, সেই ঐক্যকে কারা বিনষ্ট করছে। আমি সাধারণ শিক্ষার্থীদের উপর, বিবেকের উপর দায় ছেড়ে দিলাম। আপনারা বিবেচনা করবেন এই জুলাই আগস্টে বৃহৎ ঐক্যকে কারা কাদের স্বার্থে বিনষ্ট করছে। যারা পারভেজ হত্যা, সাম্য হত্যার পরে সামান্য সহানুভূতি পোষণ করে না, তাদের প্রতি আমরা কোনো সহানুভূতি পোষণ করব না। আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই, আবারও বলছি, এই সাম্য হত্যার বিচার ইতিমধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল 7 দিন লাগাতার কর্মসূচি পালন করেছে। ঝড় বৃষ্টিকে উপেক্ষা করে আমরা কর্মসূচি অব্যাহত রেখেছি, কিন্তু এই ইন্টেরিয়ম সরকারের যারা দায়িত্ব রয়েছে তারা আজকের দিন পর্যন্ত আমাদের আশ্বস্ত করতে পারছে না। সাম্যের পরিবারের প্রতি কোনো সহানুভূতি পরের কথা, আমাদের সাথে কোনো যোগাযোগ করে না, এবং তারাও এটাই বলতে পারে না ছাত্রদলের আগামীতেও কোনো কর্মীর গায়ে হাত উঠবে না, আমাদের সাথে কোনো প্রকার কোনো যোগাযোগ করে না। আমরা বলতে চাই, আমরা আপনাদের সাথে কোনো যোগাযোগ করব না। আমরা রাজপথে আমার ভাইয়ের হত্যার প্রতিশোধ নেব। আমি এটা বলেছি। প্রিয় উপস্থিতি, আমি আমার বক্তব্যের, আমরা আজকের এই কর্মসূচির শেষ পর্যায়ে চলে এসেছি। এখানে একটি বিষয় খুবই স্পষ্ট, আপনারা লক্ষ্য করে দেখবেন,
এই বাংলাদেশে যারা ছাত্র দলের সামান্য পরিমাণ যদি কোনো প্রকার কোনো বিষয় থাকে সেগুলো তারা সোশ্যাল মিডিয়ায় মিথ্যা প্রপাগান্ডা ছড়ানোর কাজে ব্যস্ত থাকে। বিশেষ করে জুলাই আগস্ট আন্দোলনে যারা সুবিধাভোগী, যারা সরকারের নেতৃত্বে রয়েছে, তারা সোশ্যাল মিডিয়ায় আজকের দিন পর্যন্ত সাম্য হত্যার বিষয়ে কোনো মুখ খুলছে না। তার একটি বাক্য আজকের দিন তাদের মুখ থেকে নিশ্চিত হয়নি। সরাসরি ছিলাম শাহবাগে ছাত্র দলের সভাপতি বক্তব্য রাখছেন। এর আগে সকালে সাব্য হত্যার এক সপ্তাহ পেরিয়ে গেলেও মূল আসামি গ্রেফতার না হওয়ায় আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর বিরুদ্ধে গাফিলতির অভিযোগ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সংবাদ সম্মেলন থেকে বৃহস্পতিবার অবস্থান কর্মসূচি ও লং মার্চের ঘোষণা দেন তারা। সাম্য হত্যার এক সপ্তাহ পেরিয়ে গেলেও মূল আসামি গ্রেফতার না হওয়ায় ক্ষুব্ধ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। ক্যাম্পাসে বিক্ষোভ, শাহবাগ থানা ঘেরাও করেও দাবি আদায় না হওয়ায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলেছেন তারা। সোমবার সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা বলেন, সাম্য হত্যা মামলার মূল আসামি গ্রেফতারে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গড়িমসি করেছে। ডিবিতে তদন্ত হস্তান্তর হয়েছে। তাদের একদিনে আমরা যে প্রোগ্রেস দেখেছি সেটা আমরা বিগত 5 দিনে আমরা থানা প্রশাসন বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন বলেন, আমরা সেখানে আমরা দেখতে পাইনি। অথচ সেই সাম্যর বিচার আনার ক্ষেত্রে তাদের আমরা গাফিলতি লক্ষ্য করেছি। মূল আসামির গ্রেফতার এবং তদন্তে দৃশ্যমান অগ্রগতি না হলে 22 মে অপরাজেয় বাংলার পাদদেশে অবস্থান কর্মসূচি সহ স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয় অভিমুখে লং মার্চেরও ঘোষণা দেন শিক্ষার্থীরা। অপরাজেয় বাংলার পাদদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি পালন করব। আমরা যদি তদন্ত কার্যক্রমে সন্তুষ্ট হতে না পারি, যদি মূল খুনিদের আগামী বৃহস্পতিবার পর্যন্ত ধরা না হয়, তাহলে আমরা পুরো ঢাকা বিশ্ববিদ্যালয়কে সাথে নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে লং মার্চ করব। সাম্যকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কুৎসা রটনা ও কুরুচিপূর্ণ মন্তব্যের তীব্র নিন্দা জানিয়ে অপপ্রচারে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান আন্দোলনকারীরা। সাম্যর হত্যাকাণ্ডের পর উম্মে হানি, সময় সংবাদ, ঢাকা। বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটির মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে নগর ভবনের সামনে দিনভর অবস্থান কর্মসূচি পালন করেন সমর্থকরা। স্থানীয় সরকার উপদেষ্টার পদত্যাগ চান তারা। লাগাতার কর্মসূচির 6ষ্ঠ দিনে গানে গানে দাবি তুলে ধরেন ইশরাক সমর্থকরা। গানে গানে মুখর নগর ভবন এলাকা। অস্থায়ী স্টেজ থেকে বাজছে দেশাত্মবোধক গান। ভিন্ন উপায়ে দাবি তুলছেন ইশরাক হোসেনের সমর্থকরা। শপথ পাঠ করানোর মধ্য দিয়ে ইশরাককে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে 6ষ্ঠ দিনের মতো রাজপথে তার সমর্থকরা। মঙ্গলবার সকালে নগর ভবনের সামনে অবস্থান নেন তারা। মুহুর্মুহুর করতালিতে ইশরাকের পক্ষে সমর্থন জানান কর্মী সমর্থকরা। বলছেন, দাবি মেনে না নেওয়া পর্যন্ত চলবে আন্দোলন। নগর একটা পিতা দরকার, তাই আমরা ইশরাককে নগরবাসী নগরের মেয়র হিসেবে চাচ্ছি। ইশরাকের বেলায় এসে তার শপথ পড়ানোটা বন্ধ করে তার বিরুদ্ধে একটি ষড়যন্ত্র আমরা লক্ষ্য করছি। আদালত থেকে রায় দেওয়া হলো, নির্বাচন কমিশন একটি স্বাধীন এবং সাংবিধানিক প্রতিষ্ঠান, এখান থেকে গেজেট করা হলো। এইটা নিয়ে ঘুরানোর কোনো সুযোগ নাই। কাফনের কাপড় মাথায় নিয়ে এসেছেন কেউ কেউ। দাবি নিয়ে তালবাহানা করলে কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন তারা। আমরা কাপড়ে কাপড় মাথায় বেঁধেছি, যতদিনে আমাদের দাবি না মানা হয় ততদিন আমরা আন্দোলন চালিয়ে যাব। ইশরাক হোসেনকে মেয়র হিসেবে পদায়ন করে তারপর আমরা রাজপথ ছাড়ব। লাগাতার অবস্থান কর্মসূচির ফলে নগর ভবনের স্বাভাবিক কার্যক্রম প্রায় বন্ধ। এতে ভোগান্তিতে সেবাগ্রহীতারা। আয়েশা সিদ্দিক, সামিয়া, সময় সংবাদ, ঢাকা। এদিকে ঢাকা দক্ষিণ সিটির মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনকে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে রিটের শুনানি শেষ হয়েছে। কাল আদেশ দেবেন আদালত। বিচারপতি মোহাম্মদ আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ রিট আবেদনের শুনানি শুরু হয়। গত বুধবার বিএনপি নেতা ইশরাক হোসেনকে দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়। সেই সঙ্গে ইশরাককে মেয়র ঘোষণা করা ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশনাও চাওয়া হয়েছে রিটে। হাইকোর্টে রিট আবেদনটি করেন দক্ষিণের বাসিন্দা মোহাম্মদ মামুনুর রশিদ। গত 27 এপ্রিল ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন।
ইশরাক হোসেনের মেয়র হওয়ার বিষয়টি আদালতে বিচারাধীন থাকায় আইনি জটিলতা রয়েছে। এ নিয়ে দোষারোপ করা ঠিক নয় বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। দুপুরে সাভারের যুব সমাবেশে এই কথা বলেন তিনি। আদালতের রায় ও আইন মন্ত্রণালয়ের পরামর্শ পাওয়ার পর স্থানীয় সরকার মন্ত্রণালয় ইশরাককে মেয়র ঘোষণার বিষয়ে সিদ্ধান্ত নেবে বলেও জানান আসিফ মাহমুদ। বলেন, তরুণদের বৃহৎ অংশকে কাজে লাগিয়ে দেশের সফলতা অর্জন সম্ভব। জুলাই অভ্যুত্থানের মতো দেশের অর্থনৈতিক উন্নয়নেও সবাইকে এগিয়ে আসার আহ্বানও জানিয়েছেন তিনি। যেহেতু নানা ধরনের আইনি জটিলতা তৈরি হয়েছে, ম্যাথ সংক্রান্ত জটিলতা তৈরি হয়েছে, এই জটিলতাগুলো নিরসনে আমরা আইন মন্ত্রণালয়ের মতামত চেয়েছি এবং আমরা জানতে পেরেছি যেহেতু একটা রিট পিটিশন হয়েছে, আমরা লিগ্যাল নোটিশও পেয়েছি। যখন সরকার কাজ করে, সরকার একটা বডি হিসেবে কাজ করে, কেউ ব্যক্তিগতভাবে এখানে কোনো সিদ্ধান্ত নেওয়ার বা করার সুযোগ নেই। বিশেষ করে এই ধরনের বড় ডিসিশন একা ব্যক্তি হিসেবে আমি নিচ্ছি, এটা ভাবার কোনো কারণ নেই। আর যেহেতু এখানে আইনি জটিলতা আছে এবং এখানে আদালতে বিচারাধীন বিষয় আছে, এখানে আমাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করে তো আসলে লাভ নেই। বকেয়া বেতন এবং অন্যান্য পাওনা পরিশোধের দাবিতে রাজধানীর কাকরাইলে বিক্ষোভ করছেন পোশাক শ্রমিকরা। সেখানে আছেন সহকর্মী তোহা খান তামিম। সর্বশেষ খবর জানতে সরাসরি যাব তার কাছে। তামিম, কাকরাইল মোড় থেকে প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে যে রাস্তাটি চলে গেছে, ঠিক সেই রাস্তার যে 3 রাস্তার মোড় রয়েছে, 3 রাস্তার মোড়ে কিন্তু যারা শ্রমিক রয়েছেন তারা অবস্থান কর্মসূচি পালন করছেন। এই মুহূর্তে বেশ মুষলধারে বৃষ্টি হচ্ছে এবং এই বৃষ্টির মধ্যেই শ্রমিকরা তাদের যে অবস্থান কর্মসূচি সেটি অব্যাহত রেখেছেন। আমরা দেখতে পাচ্ছি যে টিন এজেড যে গ্রুপ রয়েছে এবং সাইম গ্রুপ, এই 2 গ্রুপের অধীনে বেশ কয়েকটি গার্মেন্টস রয়েছে। মূলত এই গার্মেন্টসের শ্রমিকদের প্রায় 3 মাসের যে বকেয়া বেতন রয়েছে এবং বেতন বাকি, প্রায় বোনাস বাকি রয়েছে। গত ঈদেও তারা বোনাস পাননি, বেতন পাননি। তো সব মিলিয়ে গত মাসের 20 এপ্রিল এই কারখানাটি বন্ধ করে দেয় মালিক পক্ষ এবং এরপরে তাদের আশ্বাস দেওয়া হয় যে বেতন, কিন্তু তারপরেও আশ্বাসের পরে মালিক পক্ষ থেকে কোনো ধরনের কোনো সাড়া মিলছে না বলে তারা আসলে এখানে অবস্থান কর্মসূচি পালন করছেন বলে জানিয়েছেন। ঠিক দুপুরের পরে তারা শ্রম যে ভবন রয়েছে সেই শ্রম ভবন ঘেরাও করেছিলেন এবং শ্রম ভবন থেকে তারা যমুনা ঘেরাবের উদ্দেশ্যে এখানে এসেছেন কাকরাইল মোড়ে। এবং কাকরাইল মোড়ে যে ব্যারিকেড দেওয়া হয়েছে প্রধান উপদেষ্টা বাসভবন বরাবর, সেই ব্যারিকেডের এখানেই আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা আটকে দেন এবং এখানে তারা বসে পড়েন। তো এই মুহূর্তে মুষলধারে বৃষ্টি হচ্ছে এবং এই বৃষ্টির মধ্যেই তারা অবস্থান কর্মসূচি পালন করছেন। তারা বলছেন যে তাদের যে অবস্থান কর্মসূচি সেটি অব্যাহত থাকবে যতক্ষণ পর্যন্ত না এই সমস্যার সমাধান হয়। শ্রমিকদের পক্ষ থেকে বলা হয়েছে প্রধান উপদেষ্টার বাসভবনে যারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রয়েছেন তাদের সাথে কথা বলতে গেছেন প্রতিনিধি দল, 7 জনের একটি প্রতিনিধি দল। এই প্রতিনিধি দল যদি তাদের ফলপ্রসূ হয় আলোচনা, অর্থাৎ তাদের পক্ষের যদি ফলপ্রসূ হয় আলোচনা, তাহলে তারা এখান থেকে চলে যাবেন। আর যদি ফলপ্রসূ না হয়, তাদের পক্ষে আলোচনা না হয়, তাহলে তারা এখানে অবস্থান করবেন বলে আমাদেরকে জানিয়েছেন। তো মুহুর্মুহু যে স্লোগান, সেই স্লোগান আপনারা শুনতে পাচ্ছেন এবং এই বৃষ্টির মধ্যেও তারা যে সেই অবস্থান কর্মসূচি পালন করছেন। তো সব মিলিয়ে বলা যায় ভেতরে আলোচনা চলছে, বাইরে শ্রমিকদের যে অবস্থান সেই অবস্থান কর্মসূচি তারা পালন করছেন। এবং ঠিক প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে যে ব্যারিকেড দেওয়া হয়েছে এবং প্রধান উপদেষ্টার বাসভবন শুধু কাকরাইল মোড় নয়, কাকরাইল মোড়ের আশপাশে এবং প্রধান উপদেষ্টা যমুনা ঘিরে আশপাশে এলাকায় যতগুলো প্রবেশ মুখ রয়েছে সবগুলো প্রবেশ মুখে আইন শৃঙ্খলা বাহিনীর আটকে দিয়েছেন। কোনো ধরনের কোনো যানবাহন এখন এখানে চলাচল করতে দেওয়া হচ্ছে না। তো এই ছিল কাকরাইল মোড় থেকে আমার হাতে সবশেষ। তোহা খান তামিম, রাজধানীর কাকরাইল মোড় থেকে। রাজধানীর ভাটারা থানার হত্যা চেষ্টা মামলায় জামিন পেয়ে কারামুক্ত হলেন অভিনেত্রী নুসরাত ফারিয়া। দুপুরে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে পরিবারের হাতে তাকে হস্তান্তর করা হয়। এর আগে সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমানের আদালত শুনানি শেষে তাকে জামিন দেন। কারামুক্ত অভিনেত্রী নুসরাত ফারিয়া জুলাই হত্যা চেষ্টা মামলায় কারাগারে পাঠানোর একদিনের মাথায় জামিন পেলেন এই চিত্রনায়িকা।
মঙ্গলবার বেলা 3:30টার দিকে তাকে বহনকারী গাড়িটি গাজীপুরের কাশিমপুর কারাগারের প্রধান ফটক দিয়ে বের হয়। এর আগে তাকে নিতে বোন লামিয়া ও তার মামা জামিনের কাগজ নিয়ে কারাগারে প্রবেশ করেন। সব প্রক্রিয়া শেষে তাকে পরিবারের কাছে হস্তান্তর করে কারা কর্তৃপক্ষ। এইটা আসলে একটা হয়রানিমূলক মামলা। এটা পরিষ্কার এবং স্পষ্ট যে যখনই এই ঘটনা ঘটে দেখেন এখন কিন্তু সর্বস্তরের মানুষ চলে এসেছে এবং তার পক্ষে কথা বলছে এবং আমরা কখনোই চাই না যে একজন আর্টিস্টকে এইভাবে করে আসলে হয়রানির শিকার করা হোক। সারা রাত ঘুমাইতে পারিনি ভাইয়া, ওর মতো একটা ইনোসেন্ট মানুষের এরকম জিনিস কখনো ফেস করতে হবে। 5 বার বিছানার চাদর সে ঝাড়ু দেয়, তো সেই মানুষটা এখানে কিভাবে আসে সারা রাত কিছু জানি না। সো মানে সন্তুষ্ট অসন্তুষ্টর ব্যাপার অনেক পরে, আগে একটু দেখতে দেন কি অবস্থা কি ভাইয়া। এর আগে রোববার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ভাটারা থানার হত্যা চেষ্টা মামলায় গ্রেফতার করা হয় অভিনেত্রী নুসরাতকে। সোমবার মামলার শুনানি শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। একই সঙ্গে জামিন শুনানির জন্য 22 মে দিন ধার্য করেন। পরে মঙ্গলবার সকালে 5,000 টাকা মুচলেকায় পুলিশ প্রতিবেদন দাখিলের আগ পর্যন্ত তার জামিন মঞ্জুর করেন আদালত। এনামুল হক নামে এক ব্যক্তির গত 27 মার্চ আদালতে দায়ের করা মামলায় আসামি করেন শেখ হাসিনা, 17 জন অভিনয় শিল্পী ও আরও 265 জনকে। এতে 207 নম্বর ব্যক্তি হিসেবে অভিযোগ আনা হয় নুসরাত ফারিয়ার বিরুদ্ধে। ওমর ফারুক, সময় সংবাদ। নারী নির্যাতন মামলায় গ্রেফতার সঙ্গীত শিল্পী মাইনুল আহসান নোবেলকে কারাগারে পাঠানো হয়েছে। দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াউদ্দিন আহমেদের আদালত এই আদেশ দেন। তার বিরুদ্ধে এক নারীকে অপহরণের পর আটকে রেখে ধর্ষণের অভিযোগ রয়েছে। স্টেজে ভাঙচুর, মাদককাণ্ড সহ নানা ঘটনায় বিতর্কে জড়িয়েছেন গায়ক মাইনুল আহসান নোবেল। গ্রেফতার হয়ে জেলও খেটেছেন। এবার এক নারীকে অপহরণের পর আটকে রেখে ধর্ষণের অভিযোগে সোমবার মধ্যরাতে গ্রেফতার হন নোবেল। মঙ্গলবার তাকে তোলা হয় ঢাকা সিএমএম আদালতে। উভয় পক্ষের শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াউদ্দিন আহমেদের আদালত জামিন না মঞ্জুর করে নোবেলকে কারাগারে পাঠানোর আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, স্টুডিও দেখানোর কথা বলে ভুক্তভোগী নারীকে ডেমরার বাসায় নিয়ে যান নোবেল। ভেঙে ফেলেন মোবাইল ফোন, নেশাগ্রস্ত অবস্থায় মারধর ও ধর্ষণ করেন ওই নারীকে। পরে ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে আটকে রাখেন দিনের পর দিন। দেশে তার স্ত্রী এবং সেই গর্ভবতী, তারা এই ধরনের কোনো কাগজপত্র আদালতে উপস্থাপন করতে পারেন নাই। তাহলে আদালতকে একটা মিথ্যা তথ্য দিয়ে আদালত থেকে জামিনের সুবিধা পাওয়ার জন্যই তারা এই গল্পটা সৃজন করেছেন। আদালত উভয় পক্ষের বক্তব্য শুনে জামিনের দরখাস্ত নামঞ্জুর করেন এবং তাকে জেল হাজতে প্রেরণ করেন। এর আগে ভুক্তভোগী ওই নারীকে মারধরের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। দিন মোহাম্মদ সাব্বির, সময় সংবাদ, ঢাকা। জুলাই অভ্যুত্থানে আওয়ামী লীগের দোষর আখ্যা দিয়ে 44 সচিব ও 95 ম্যাজিস্ট্রেটের তালিকা প্রকাশ করেছে জুলাই ঐক্য। সকালে জাতীয় প্রেস ক্লাবে তালিকা প্রকাশকারীরা জানান, এরপর সংস্কৃতি, শিক্ষাঙ্গন, আইন ও গণমাধ্যমের দোষরদের তালিকা প্রকাশ করা হবে। 31 মের মধ্যে ছাত্র জনতাকে গুলির নির্দেশদাতা এই সচিব ম্যাজিস্ট্রেটদের অবসর, তাদের পরিবারের ব্যাংক হিসেব ও সম্পদ জব্দ, দেশ ত্যাগে নিষেধাজ্ঞা সহ 7 দফা দাবি জানান তারা। 5 আগস্টের মধ্যে চিহ্নিত দোষরদের শ্বেতপত্র প্রকাশের দাবিও তাদের। বলেন, 31 মের মধ্যে সেনানিবাসে আশ্রয় নেওয়া 226 জনের তালিকা ও তাদের অবস্থান প্রকাশ করতে হবে। দাবি না মানলে মার্চ টু সচিবালয় সহ কঠোর কর্মসূচির হুঁশিয়ারি জুলাই ঐক্যের। আগামী 31 মের মধ্যে সেনানিবাসে আশ্রয় নেওয়া 626 জনের তালিকা প্রকাশ করতে হবে এবং তারা এখন কোথায় আছে, তারা কতজন ছিল এবং কার কার সহযোগিতা তারা দেশ ছেড়েছে সেই তালিকাও প্রকাশ করতে হবে। অনন্ত বিলম্বে এই সমস্ত স্বৈরাচারের দোষর যারা সচিবালয়ে কর্মরত যারা ব্যক্তিবর্গ রয়েছেন তাদেরকে অমূল্যে যাতে তাদেরকে এখান থেকে সরিয়ে দেওয়া হয়। আমরা যেই দাবিগুলো জানিয়েছি সেই দাবিগুলো যদি মেনে নেওয়া না হয় তাহলে আমরা এই গভর্নমেন্টের বিরুদ্ধে প্রয়োজন সাপেক্ষে কঠোর আন্দোলনে নেমে আসতে বাধ্য হব। সময় সংবাদে আরো থাকছে। বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান সহ পরিবারের 9 সদস্যকে দুদকে তলব, হাজির না হওয়ায় আত্মপক্ষ সমর্থনের সুযোগ হারালেন স্বাস্থ্য উপদেষ্টার সাবেক 2 পিও। টানা বৃষ্টিতে রংপুর, গাইবান্ধা ও জামালপুরে তৈরি হয়েছে জলজট। শেরপুরে পাহাড়ি ঢলে চেল্লাখালী নদীর পানি বেড়ে বিপদসীমার উপর দিয়ে বইছে। ঢলের পানিতে সিলেটের সাদা পাথর জাফলং এর পর্যটন এলাকা প্লাবিত হয়েছে।
গত 3 দিনের ভারী বর্ষণ এবং ভারতের মেঘালয় থেকে নেমে আসা পাহাড়ি ঢলে শেরপুরের চেল্লাখালী নদীর পানি বেড়ে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে ঝিনাইগাতি উপজেলার দিঘিরপাড় এলাকায় প্রায় 100 মিটার বাঁধ হুমকির মুখে পড়েছে। স্থানীয়রা জানান, গেল বছর একই এলাকায় বাঁধটি ভেঙে গেলেও সঠিকভাবে মেরামত হয়নি। এছাড়া বন্যা আতঙ্কে রয়েছেন ঝিনাইগাতি, নালিতাবাড়ি এবং শ্রীবর্দী উপজেলার নদী পাড়ের কয়েক লাখ মানুষ। নদীর পাড় দিয়ে মনে করেন সবজি নাগাছে, সবজি টিকবো না। ট্রেনও সার আসছে, আগে দেখে গেছে, তাহলে আগে বানবো না, তো এটা বান্ধা সম্ভব। যে বাঁধটি রয়েছে সেটি একটু ভালনারেবল অবস্থায় রয়েছে, সেটি নিয়ে ইতিমধ্যে পানি উন্নয়ন বোর্ড কাজ করছে। আমরা আশা করছি খুব দ্রুতই সেটা সমাধান হয়ে যাবে। এদিকে পাহাড়ি ঢলে সিলেটের জাফলংয়ের 0 পয়েন্ট সাদা পাথর সহ আশপাশের কয়েকটি এলাকা প্লাবিত হয়েছে। এছাড়াও গোয়াইনঘাট, কোম্পানিগঞ্জ এবং কানাইঘাটে নদী তীরবর্তী এলাকা তলিয়ে গেছে। আগামী 24 ঘন্টায় মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে স্থানীয় আবহাওয়া অফিস। সোমবার মধ্যরাত থেকে সকাল পর্যন্ত রংপুরে 118.4 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। নগরীর বিভিন্ন অলিগলি তলিয়ে গেছে পানিতে। শিক্ষা প্রতিষ্ঠানে উঠেছে পানি, দুর্ভোগে পড়েছেন স্থানীয়রা। আমি বৃষ্টির কারণে আজকে স্কুলে আসতে পারিনি। পুরো রাস্তাটাই ব্লক হয়ে যায় একটু বৃষ্টি হলেই। বৃষ্টির পানিতে তলিয়ে গেছে জামালপুর শহরের কাচারিপাড়া, স্টেশন বাজার, কলেজ রোড সহ বিভিন্ন এলাকা। ভারী বৃষ্টিতে গাইবান্ধার পৌর এলাকার সড়কে হাঁটু পানি জমে গেছে। সর্দার মোহাম্মদ আরিফ, সময় সংবাদ। প্রবাসী বাংলাদেশিদের ভোটার করতে 9 দেশে কার্যক্রম চালাচ্ছে নির্বাচন কমিশন। 40 দেশে এই কার্যক্রম চালুর কথা থাকলেও গতি নেই সেই কাজে, কেননা 31টি দেশের দূতাবাসের অনুমোদনই মেলেনি এখনো। তবে এনআইডি উইং এর মহাপরিচালক জানালেন, ডিসেম্বরের মধ্যে নতুন করে 12 দেশে কাজ শুরু হবে। কাউসারা চৌধুরী কোমর রিপোর্ট। 2019 সালে প্রবাসীদের ভোটার করতে নানা পদক্ষেপ নেয় নির্বাচন কমিশন। সে সময় কয়েকটি দেশে বসবাসরত বাংলাদেশিদের জন্য একটি ওয়েব পোর্টাল উন্মুক্ত করা হয়, যার মাধ্যমে আবেদন করা যাবে ভোটার হওয়ার। এরপর সময় গড়িয়েছে অনেক, কিন্তু খুব একটা অগ্রগতি হয়নি প্রবাসী বাংলাদেশিদের ভোটার তালিকায় নিবন্ধনের। এ পর্যন্ত 9টি দেশের 16টি স্টেশনে প্রবাসী বাংলাদেশিদের বায়োমেট্রিক ও অন্যান্য ডকুমেন্টস নেওয়া হচ্ছে। জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের তথ্য মতে এ পর্যন্ত 45,000-এর বেশি আবেদন পাওয়া গেছে। এর মধ্যে প্রায় 29,000 জনের বায়োমেট্রিক গ্রহণ করা হয়েছে মিশন অফিসগুলো থেকে। স্টেশন 16টা মানে কোনো দেশে 2-3 জায়গায় হচ্ছে, যেমন লন্ডনে 3 জায়গায় হচ্ছে, অর্থাৎ ব্রিটেনে, অস্ট্রেলিয়াতে 2 জায়গায় হচ্ছে। তো এইভাবে আমরা 9টি দেশে 16টা স্টেশনে চালু করেছি। এরা আবেদন করেছে, কিন্তু হয়তো তারা শহরের বাইরে থাকে বা একটু দূরে থাকে, অথবা তারা হয়তো টাইমলি আসতে পারেনি, সেই জন্য তারা বায়োমেট্রিক্সটা দিতে পারেনি। এনআইডি উইং এর মহাপরিচালক জানান, 31টি দেশের দূতাবাসের অনুমোদনই মেলেনি এখনো। এরপরও ডিসেম্বরের মধ্যে নতুন করে 12টি দেশে কার্যক্রম শুরুর আশা তার। আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি পাঠিয়েছিলাম, ওনারা দূতাবাসগুলোতে জানতে চান। দূতাবাসগুলো যখন ক্লিয়ারেন্স দেন তখন ওনারা আমাদেরকে জানানোর পরে আমরা ইকুইপমেন্টস রেডি করি। তারপর আমরা এই যে প্রক্রিয়ায় এবার এই 2টো দেশ করলাম, এভাবে আমরা করি। তো আমরা কোনো দেশ থেকে আর ক্লিয়ারেন্স পাইনি। ডিসেম্বর না, তার মানে তো এখনও 6 মাস, আরও নতুন 10-12টা এটা সম্ভব হবে। প্রবাসীদের ভোটার হতে সময় বেশি লাগছে কেন, এমন প্রশ্নে তিনি জানান, দূতাবাস ও নির্বাচন কমিশন 2 জায়গায় এই বিলম্ব হচ্ছে। এরপরও স্বল্প সময়ে সেবা দিতে তৎপর ইসি। সে যে বাংলাদেশি তদন্ত করার পরে যেগুলো আপডেট হয়ে যায় বা সঠিক থাকে, এগুলো এরা এখান থেকে আপডেট করে দেয়। যখন ওদের এন্ডে যায়, ওরা কিন্তু ঠিক ওই সময়ই সবাই যে আপলোড করে দেয় তা কিন্তু না, ওদের এন্ডেও কিছু কিছু সময় দেরি হয়। কাউসারা চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। হযরত শাহজালাল বিমানবন্দর থেকে উড্ডয়নের পরে টার্কিশ এয়ারলাইন্সের একটি বিমানের ইঞ্জিনে আগুন ধরে যায়। ইস্তাম্বুলগামী ফ্লাইটের 280 যাত্রী নিয়ে জরুরি অবতরণ করে বিমানটি। পাখির আঘাতে এই দুর্ঘটনা বলে জানান নির্বাহী পরিচালক। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর মঙ্গলবার সকাল 7:09। তুরস্কের ইস্তাম্বুলের উদ্দেশ্যে যাত্রা করে টার্কিশ এয়ারলাইন্সের TK713 ফ্লাইট। উড্ডয়নের কয়েক মিনিট পরে বিমানের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটে ও ধোঁয়ার সৃষ্টি হয়। এরপর ঘণ্টাখানেক আকাশে উড়িয়ে বিমানের জ্বালানি ফুরিয়ে ওজন কমান বিমানের পাইলট। পরে দক্ষতার সঙ্গে সকাল 8:01 শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে জরুরি অবতরণ করেন তিনি।
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক রাঘিব সামাদ জানান 280 যাত্রী নিয়ে জরুরি অবতরণ করে ফ্লাইটটি। যাত্রীদের মধ্যে 272 জনকে টার্কিশ এয়ারওয়েজের অতিরিক্ত ফ্লাইটে গন্তব্যে পৌঁছে দেওয়া হচ্ছে। ঘটনা তদন্তে কাজ করছে ফ্লাইট ইনভেস্টিগেশন টিম। আমরা ধারণা করছি বার্ড হিট, বিকজ আমরা বার্ড স্ট্রেইন পেয়েছি, ছোট আকারেই পেয়েছি, অল্প কিছু বার্ড স্ট্রেইন পাওয়া গিয়েছে, তো এটা বার্ড হিট থেকেই ধারণা করা হচ্ছে। বাট আবার জানি না, এটা তারাই ভালো বলতে পারবে। একটা ইনভেস্টিগেশনে দেয়ার সো মেনি। এর আগে গত 16 মে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটের চাকা খুলে নিচে পড়ে যায়। তবে পাইলটের দক্ষতায় নিরাপদে অবতরণে সক্ষম হন। ফ্লাইটে শিশু সহ 71 জন যাত্রী ছিলেন। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা। সমুদ্রের বুক ছুঁয়ে আন্তর্জাতিক ফ্লাইট ওঠানামা করবে জুলাইয়ে। প্রস্তুত হচ্ছে বাংলাদেশের দীর্ঘতম রানওয়ে। বাকি শুধু লাইটিং সিস্টেমের কাজ, আর শেষ পর্যায়ে রয়েছে অত্যাধুনিক সুযোগ সুবিধা সহ নতুন টার্মিনাল ভবন নির্মাণের কাজও। এর মধ্য দিয়ে স্থানীয় থেকে আন্তর্জাতিক বিমানবন্দরের রূপ পাচ্ছে কক্সবাজার বিমানবন্দর। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। সমুদ্রের বুক ছুঁয়ে ওঠানামা করবে আন্তর্জাতিক ফ্লাইট, যার জন্য ৯,০০০ ফুটের রানওয়েকে সম্প্রসারণ করে করা হয় ১০,৭০০ ফুটে, যার ১,৭০০ ফুটই করা হয় সমুদ্রের বুকে। এরই মধ্যে শেষ হয়েছে দেশের দীর্ঘতম এই রানওয়ের নির্মাণ কাজ। সমুদ্রের বুকে নির্মাণ হচ্ছে 25টি স্প্যানের উপর 650 মিটারের স্টিল ব্রিজ। 23টি স্প্যান বসানোর কাজ শেষ। এরপর হবে এজিএল লাইটিং সিস্টেমের কাজ। 85% কাজ এখন পর্যন্ত শেষ হয়ে গেছে এবং আমাদের আরও কিছু কাজ আছে, সাপোর্ট স্ট্রাকচার যেমন ড্রেনেজ স্ট্রাকচার, পেরিফেরাল রোড এবং এগুলোর কাজও চলমান আছে। এদিকে থেমে নেই অত্যাধুনিক সুযোগ সুবিধা সহ নতুন টার্মিনাল ভবনের নির্মাণ কাজও। এরই মধ্যে শেষ হয়েছে বোর্ডিং ব্রিজ স্থাপন, বিমান পার্কিং অ্যাপ্রোচ, অভ্যন্তরীণ বা আন্তর্জাতিক যাত্রী এবং ভিআইপি ভেহিকেল পার্কিং সহ কার পার্কিং নির্মাণ কাজ। ফল সিলিং, টাইলসের কিছু কাজ বাকি আছে, এগুলো চলমান, মানে রুফিং শিটের কাজ হবে, পাশাপাশি আমাদের এই কাজগুলোও হয়ে যাচ্ছে। চেম্বার অব কমার্স বলছে, আন্তর্জাতিক বিমানবন্দর চালু হলে কক্সবাজার শুধু পর্যটন নয়, যোগাযোগ ও অর্থনীতিতে যুগান্তকারী ভূমিকা রাখবে। ট্রেডিশনাল আইটেমগুলো শুটকি থেকে আরম্ভ করে সবজি, এগুলো কিন্তু সরাসরি আমরা এখন মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন জায়গায় পাঠাতে সক্ষম হব বলে আমাদের বিশ্বাস। 2021 সালে কক্সবাজার বিমানবন্দরকে দেশের চতুর্থ আন্তর্জাতিক বিমানবন্দরে রূপ দেওয়ার প্রকল্পের কাজ শুরু হয়। আগামী জুলাইয়ে সাগরের বুকে ডানা মেলে ওঠানামা করবে আন্তর্জাতিক রুটের সব বিমান। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। অর্থ পাচার, ভূমি দখল সহ বিভিন্ন অভিযোগে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান সহ পরিবারের 9 সদস্যকে তলব করেছে দুদক। এদিকে তলবে হাজির না হওয়ায় আত্মপক্ষ সমর্থনের সুযোগ হারিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টার সাবেক 2 ব্যক্তিগত কর্মকর্তা। দুদক মহাপরিচালক বলছেন, প্রয়োজনে তাদের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হতে পারে। এদিকে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে চট্টগ্রাম পাসপোর্ট অফিসের পরিচালক সাইদুল ইসলাম দম্পতির বিরুদ্ধে মামলা করেছে দুদক। সব গড়েছেন যিনি আজকে বাংলাদেশকে এই পর্যায়ে এনেছেন। আলোচিত ব্যবসায়ী প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের বিরুদ্ধে ভূমি দখল, ঋণ জালিয়াতি, বিদেশে নাগরিকত্ব গ্রহণ, রাজস্ব ফাঁকি, অর্থ পাচার সহ বিস্তার দুর্নীতির অভিযোগে টাস্কফোর্স গঠন করে অনুসন্ধানের নামে দুর্নীতি দমন কমিশন। ইতোমধ্যে শেয়ার অ্যাকাউন্ট জব্দ, বিদেশে সম্পদ জব্দ ও নাগরিকত্ব গ্রহণের বিষয়ে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে কমিশন। তারই ধারাবাহিকতায় এবার গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান, এমডি সায়েম সোবহান আনভির সহ পরিবারের 9 সদস্যকে আগামী 25 ও 26 মে তলব করে চিঠি দিয়েছে দুদক। এদিকে শত কোটি টাকার তদবির বাণিজ্য সহ দুর্নীতির অভিযোগে স্বাস্থ্য উপদেষ্টার সাবেক 2 ব্যক্তিগত কর্মকর্তা তুহিন ফারাবি ও ডাক্তার মাহমুদুল হাসান মঙ্গলবার দুদকের তলবে হাজির হননি। মহাপরিচালক জানালেন, আত্মপক্ষ সমর্থনের সুযোগ হারিয়েছেন তারা। প্রয়োজনে দেশ থেকেও দেওয়া হতে পারে নিষেধাজ্ঞা। নির্ধারিত সময়ের মধ্যে আপনার কোনো বক্তব্য না পাওয়া যায় তাহলে ধরে নেওয়া হবে এই বিষয়ে আপনার কোনো বক্তব্য নেই। আমাদের চিঠিতে এই বিষয়গুলো উল্লেখ থাকে, সুতরাং তিনি সেই সুযোগটা মিস করবেন এবং তার এই অনুপস্থিতির কারণে অথবা জিজ্ঞাসাবাদ এড়ানোর এই কৌশল কাজে আসবে না। কোনো অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি পালিয়ে যেতে পারেন, তাহলে তাদের জন্য কি পদ্ধতি অনুসরণ করতে হবে আমাদের অনুসন্ধানকারী কর্মকর্তারা সেই বিষয়টি জানেন। এদিন 2,63,00,000 টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে পাসপোর্টের চট্টগ্রাম অফিসের পরিচালক সাইদুল ইসলাম ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করে দুদক। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা।
দেশে আনুষ্ঠানিকভাবে শুরু হলো মার্কিন প্রতিষ্ঠান স্টারলিংকের ইন্টারনেট সেবা। মাসে 4 থেকে 6 হাজার টাকা খরচ করে গ্রাহকরা পাবেন 300 Mbps পর্যন্ত উচ্চগতির আনলিমিটেড ইন্টারনেট। ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে এই কথা জানান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়ব। বলেন, স্থানীয় গেটওয়ে ব্যবহার করায় ক্ষুণ্ণ হবে না সার্বভৌমত্ব। বিশ্বের বিভিন্ন দেশে উচ্চগতির স্যাটেলাইট ইন্টারনেট সেবা দিয়ে আসছে মার্কিন ধনকুবের ইলন মাস্কের প্রতিষ্ঠান স্টারলিংক। বাংলাদেশে সেবা প্রদানের জন্য গেল 29 এপ্রিল প্রতিষ্ঠানটিকে লাইসেন্স দেয় বিটিআরসি। 1 মাসের কম সময়ে মঙ্গলবার থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হলো স্টারলিংকের যাত্রা। এই উপলক্ষে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী জানান, স্টারলিংক গ্রাহকরা পাবেন 300 Mbps গতির ইন্টারনেট সেবা। বড় অ্যাপার্টমেন্টের জন্য একটা সেট এনাফ। তো গ্রামীণ এলাকায় আমরা মনে করি যে এই রেঞ্জটা প্রায় 50 মিটারের কাছাকাছি, 50 থেকে 60 মিটার পর্যন্ত বিস্তৃত হবে। স্টারলিংক প্রতি মাসে 7,000 টাকা চাইলেও দর কষাকষি করে দুটি প্যাকেজের দাম 4,200 টাকা এবং 6,000 টাকায় নামানো হয়েছে বলে জানান ফয়েজ আহমদ তৈয়ব। ইন্ডিয়া লঞ্চ করার পরে বা পাকিস্তান লঞ্চ করার পরে, নেপাল লঞ্চ করার পরে যদি আমাদের মনে হয় যে এই প্রাইসগুলো বেশি, তাহলে আমাদের নেগোসিয়েট করা অবশ্যই সুযোগ আছে। সেবা নিতে একটি কিটের জন্য স্টারলিংকে 47,000 টাকা দিতে হবে গ্রাহককে। প্রতিটি ডিভাইসের জন্য মাসে সরকার রাজস্ব পাবে $1। করতে হবে না সরকারের সঙ্গে রাজস্ব ভাগাভাগি। তারা লাইসেন্সের জন্য প্রতি বছর $20,000 প্লাস $10,000 $30,000 করে দিবে। তো এখন $1 কেন নিয়েছি, কেন $20 নেইনি, এটা নিয়ে প্রশ্ন উঠতে পারে। যদি $20 নিতাম তাহলে আজকে যে 6,000 টাকা এবং 4200 টাকা, সেটা নিশ্চয়ই 20 গুণ বেড়ে যেত। লাইসেন্সড কোম্পানি রেভিনিউ শেয়ারিং করে না। এছাড়া অ্যামাজন সহ আরও 4টি প্রতিষ্ঠান স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সেবা দিতে সরকারের সঙ্গে যোগাযোগ করেছে বলে জানান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। আগামী অর্থ বছরে মহার্ঘ ভাতা পেতে পারেন সরকারি কর্মকর্তা কর্মচারীরা। সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভা শেষে এই ইঙ্গিত দেন অর্থ উপদেষ্টা। জানান, মহার্ঘ ভাতা দিতে আসন্ন বাজেটে বরাদ্দ রাখার বিষয়টি বিবেচনা করা হচ্ছে। আগামী অর্থবছরে দেশের প্রায় 14.5 লাখ সরকারি কর্মকর্তা কর্মচারীকে মূল বেতনের সর্বনিম্ন 10 থেকে সর্বোচ্চ 20% হারে মহার্ঘ ভাতা দেওয়ার পরিকল্পনা নিয়ে খসড়া প্রস্তুত করেছিল অর্থ বিভাগ। কিন্তু সংকটকালীন অর্থনৈতিক পরিস্থিতিতে এ উদ্যোগের সমালোচনা হলে পরিকল্পনা থেকে পিছিয়ে যায় সরকার। সম্প্রতি আবার শুরু হয় মহার্ঘ ভাতা নিয়ে আলোচনা। এমন পরিস্থিতিতে মঙ্গলবার সকালে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে অর্থ উপদেষ্টা জানান, মহার্ঘ ভাতা দিতে আসছে বাজেটে বরাদ্দ থাকছে। মহার্ঘ ভাতা আমরা অ্যাক্টিভলি কনসিডার করছি। না, আমি এটা নিয়ে আমি কনসিডার করছি, এটা কমিটিকে দায়িত্ব দিয়েছে, আমি ওরা ওয়ার্কআউট করলে আমার কাছে দেবে। হওয়ার চান্স মোটামুটি, কিন্তু হয়তো একটু সময় লাগবে। আমি বাজেটের ওয়ার্কআউট করে দেখি কখন থেকে দিতে পারবো, কত দিতে পারবো। এদিকে স্পট মার্কেট থেকে এক কার্গো এলএনজি আমদানি সহ শিগগিরই বিভিন্ন ধরনের সার এবং গম ক্রয়ের সিদ্ধান্তের কথা জানান উপদেষ্টা। গম, এলএনজি এগুলো আমরা তাড়াতাড়ি আনার জন্য বলছি। আর কয়েকটা ভৌত অবকাঠামোর ব্যাপার আছে। সিলেট, হবিগঞ্জের সড়কগুলো আমরা বন্যায় নষ্ট হয়ে গেছে। যশোর মেডিকেল কলেজ হাসপাতালটা হয় নাই। তারপর কক্সবাজারে মেডিকেল কলেজ আছে, হাসপাতাল হয় নাই। হাসপাতাল ছাড়া মেডিকেল কলেজ কিন্তু ইফেক্টিভ না। এগুলো আমরা অ্যাপ্রুভ করে দিয়েছি। স্থলবন্দর দিয়ে বাংলাদেশ থেকে বিভিন্ন পণ্য আমদানির উপর ভারতের নিষেধাজ্ঞার বিষয়ে আলোচনার মাধ্যমেই সমাধান আসবে বলে জানান অর্থ উপদেষ্টা। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরও থাকছে। কংগ্রেস থেকে সুখবর নিয়ে ফিরলেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল। বাংলাদেশে আসবেন ফিফা প্রেসিডেন্ট জিয়ানি ইনফান্তিনো, দিয়েছেন সহযোগিতা বাড়ানোর আশ্বাস। রাজধানী জুড়ে পার্কিংয়ের সুযোগে চালকদের কাছে থেকে হাতিয়ে নেওয়া হচ্ছে অর্থ। নামে বেনামে তো বটেই, কোথাও শ্রমিক সংগঠন, কোথাও নাম দেয়া হয়েছে সিটি টোল। তবে এ নিয়ে কথা বলতে নারাজ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। অন্যদিকে অভিযোগ পেলেই কঠোর ব্যবস্থার গদ বাঁধা আশ্বাস পুলিশের। আশরাফুল ইসলামের ছবিতে মাহাদি ইসলাম ধ্রুবর ধারাবাহিক রিপোর্টের দ্বিতীয় পর্ব আজ।
পার্কিংয়ের নামে চাঁদা আদায় সবারই জানা, কিন্তু পার্কিং না করে শুধু সড়ক ব্যবহারের জন্য চাঁদা দেওয়ার নজির ঘটছে দক্ষিণ সিটি কর্পোরেশনের নাকের ডগায়। বছরের পর বছর ধরে তুঘলকে কাণ্ড জারি আছে গুলিস্তান স্টেডিয়াম মার্কেটে। 5 অগস্টের পর কিছুদিনের জন্য বন্ধ ছিল এই কার্যক্রম, তবে সম্প্রতি সেটি এখন শুরু হয়েছে দ্বিগুণ বেগে। চাঁদার কারণে কেবল সাধারণ চালকরাই নন, খোদ স্টেডিয়াম মার্কেটের দোকানিরাও বিরক্ত। এক সপ্তাহের মধ্যে 2 বার 10 টাকা বেড়ে গেছে। আপনার থেকে 200 নিচ্ছে, মানে ঢুকলে 200। উপদেষ্টাতে ইজারা আসছে, সাইন নেওয়া আসছে, এই জন্য এখন নেওয়া হইতাছে। আমি এটা বলছি না, এই যে দেন আবার স্লিপ দিচ্ছে 100 টাকা ডিম মারলে আমরা অলরেডি 20 টাকা চাই, 10 টাকা চাই, আমার কয় টাকা থাকে? প্রত্যেকটা সেক্টরে চাঁদাবাজি, এই রাস্তাটা হাঁটা যায় না। প্রশাসনের গাড়িগুলো একটু ছাড় পাওয়া যায়, ছাড়া দোকানদারের তো কোনো ছাড় নেই। 30 টাকার জন্য হরান কি করছে যে আমাদের এখানে দোকান আছে, তারপর আমরা কেন দেব? অভিযোগ আছে জাতীয় ক্রীড়া পরিষদ স্টেডিয়াম মার্কেটের গেটগুলোতে ইজারা দিলেও তাদের শর্ত মানছে না ইজারাদার। কিসের টাকা নিচ্ছে? ইজারা দিছে। হ্যাঁ, ইজারা। কিসের ইজারা? জাতীয় ক্রীড়া পরিষদ। যদিও কর্তৃপক্ষের দাবি তারা এসব বিষয়ে কিছুই জানে না। আমরা এই তথ্যগুলি ভেরিফিকেশন করব, ইজারাদারকেও আমরা সরাসরি জানাবো, তাদের কাছ থেকে একটি তথ্য, একটি বক্তব্য আমরা শুনব, গিয়ে যদি আমরা কোনো ধরনের ইজারার শর্তের কোনো ব্যত্যয় পাই, অবশ্যই আমরা আইনগতভাবে অগ্রসর হব। গুলিস্তান থেকে এবার নজর দেয়া যাক মতিঝিলের আইডিয়াল কলেজের সামনের সড়কে। দক্ষিণ সিটির নথিভুক্ত এই পার্কিং স্পটে সর্বোচ্চ 83টি গাড়ি পার্ক করার নিয়ম আছে, তবে ইজারাদার নির্ধারিত জায়গা ছাপিয়ে শত শত গাড়ি পার্ক করছেন। আগে নিত 30 টাকা, আর এখন নিতে যায় 50 টাকা। মালিকের সাথে আমি বহুত কিছু করছিলাম, কিন্তু কাজ হয় না। আমি গাড়ি রাখছি, কতক্ষণ রাখি 50 টাকা, মানে এখানে গাড়ি ঢুকবে 50 টাকা। একই দশা চলছে নিউ মার্কেটেও, ফলে দিনভরই যানজটে নাকাল হন আজিমপুর ও সায়েন্স ল্যাব রুটে চলাচলকারী লাখো মানুষ। এসব বিষয়ে কথা বলতে রাজি নয় দক্ষিণ সিটি কর্পোরেশন, যদিও পুলিশ বলছে চাঁদাবাজির অভিযোগ পেলে ব্যবস্থা নেবেন তারা। চাঁদাবাজির যদি কোনো সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া যায়, ঢাকা মেট্রোপলিটন পুলিশ খুব দ্রুত ব্যবস্থা গ্রহণ করবে। নথি বলছে বিগত বছরগুলোতে দক্ষিণ সিটি কর্পোরেশন পার্কিং এর জন্য ইজারা দেন 26টি স্পটে, এর মধ্যে বর্তমানে ইজারা চালু আছে 10টি স্পটে। ইজারাদাররা যেমন নিয়ম মানছেন না, তেমনি অন্তত শতাধিক অবৈধ পার্কিং চালু আছে রাজধানী জুড়ে। মাহাদ ইসলাম ধ্রুব, সময় সংবাদ, ঢাকা। অবসরপ্রাপ্ত বিমান বাহিনীর সদস্যদের পেনশন সেবা পৌঁছে দিতে নতুন ওয়েব পোর্টাল পেনশনার সলিউশনের উদ্বোধন করা হয়েছে। ঢাকা সেনানিবাসের BAF ঘাঁটিতে এই পোর্টালের উদ্বোধন করেন বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। সম্পূর্ণ নিজস্ব লোকবল দিয়ে ওয়েব পোর্টালটি চালাবে বিমান বাহিনী। এর মাধ্যমে অবসরপ্রাপ্তরা পেনশন সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য এবং যাবতীয় সেবা গ্রহণ করতে পারবেন। পোর্টালে লিখিত ভয়েস মেসেজ গ্রহণের মাধ্যমে লাইভ সেবার ব্যবস্থা থাকবে। উদ্বোধনী অনুষ্ঠানে বিমান সদরের প্রিন্সিপাল স্টাফ অফিসার, ঊর্ধ্বতন কর্মকর্তা, চাকুরিরত এবং অবসরপ্রাপ্তরা উপস্থিত ছিলেন। কক্সবাজারে ফিফা সেন্টার ফর এক্সিলেন্সের ভিত্তিপ্রস্তর স্থাপন কিংবা উদ্বোধনের সময় বাংলাদেশ সফর করবেন ফিফা সভাপতি জিয়ানি ইনফান্টিনো। প্যারাগুয়েতে ফিফা কংগ্রেস থেকে ফিরে সময় সংবাদে বিষয়টি নিশ্চিত করেছেন বাফুফের সভাপতি তাবিথ আউয়াল। এছাড়াও ফুটবল ফেডারেশনের উপর থেকে ফিফার আর্থিক নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় ইনফান্টিনো আশ্বাস দিয়েছেন সহযোগিতা বাড়ানোর, এজন্য অভিনন্দনও জানিয়েছেন তিনি। ফিফার কংগ্রেসে বুক উঁচিয়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন বাফুফে সভাপতি তাবিথ আওয়াল। প্যারাগুয়েতে একান্তে কথা বলেছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে, তুলে ধরেছেন লাল সবুজ ফুটবলের সাম্প্রতিক অবস্থান। সম্প্রতি খবর আসে বাংলাদেশে আসছেন ফিফা সভাপতি। ল্যাতিন আমেরিকা থেকে সে নিশ্চয়তা নিয়ে ফিরেছেন বাফুফে সভাপতি। ফিফার অর্থায়নে কক্সবাজারে হচ্ছে সেন্টার অফ এক্সিলেন্স, সেটার ভিত্তিপ্রস্তর স্থাপন কিংবা উদ্বোধনে সশরীরে উপস্থিত থাকার নিশ্চয়তা দিয়েছেন ইনফান্তিনো। ফিফা এলিট ট্রেনিং সেন্টার প্রজেক্টটা কিন্তু এখনো স্টলড আছে। আমরা কক্সবাজারে এখনো জমি সংগ্রহ করতে পারি নাই, তাই কাজ শুরু করতে পারি নাই। তো ফিফা প্রেসিডেন্ট অপেক্ষায় আছে যে এরকম একটা ফিফা প্রজেক্ট ফরওয়ার্ড প্রোগ্রাম আন্ডারে যদি আমরা শুরু করতে পারি, তাহলে তখন ওপেনিং সেরেমনি বলেন, গ্রাউন্ড ব্রেকিং সেরেমনি বলেন, বা গভর্নমেন্টের সাথে একটা নেগোসিয়েশন বা চুক্তি সাইনিং, ফিফা প্রেসিডেন্ট রেডি টু কাম।
মোট 3টি বিষয়ে সরাসরি কথা হয়েছে ফিফা এবং বাফুফের সভাপতির মাঝে। একটি বাফুফের আর্থিক নিষেধাজ্ঞা উঠে যাওয়া, অপরটি গঠনতন্ত্র এবং ডেভেলপমেন্ট। স্বল্প সময়ের দায়িত্বে বাফুফের উপর থেকে ফিফার আর্থিক নিষেধাজ্ঞা তুলে নিতে সক্ষম হয়েছেন তাবিথ। এজন্য পেয়েছেন ফিফা সভাপতির অভিনন্দন। পাশাপাশি আশ্বাস দিয়েছেন ডেভেলপমেন্ট খাতে বাংলাদেশের সহযোগিতা বাড়ানোর। বাংলাদেশ ফুটবল ফেডারেশন যে ফিফা রিস্ট্রিক্টেড ফাইন্যান্স থেকে উঠে আসছে, এটার ব্যাপারে তারা খুবই খুশি অ্যান্ড দে ফিল যে ফুটবল ডেভেলপমেন্টে একটা বড় ধাপে আমরা আগায় গেছি। সেকেন্ড পয়েন্ট এসে আমাকে মনে করাই দিল যে বাংলাদেশের নতুন গঠনতন্ত্র বা স্ট্যাচুটস, ওইটার যে একটা ডেডলাইন আমরা নিজেরাই দিয়েছিলাম এই বছরের ভিতরে আমরা করতে চাই, সেটার ব্যাপারে সে খোঁজখবর নিল যে আমরা অন টার্গেট আছে কি না। বাংলাদেশ থেকে আমরা যেন ফিফার এখন সিন্স আমার রিস্ট্রিকশনের নাই, আমরা যেন ফিফার বিভিন্ন প্রোগ্রামে অ্যাপ্লিকেশন করি, প্রজেক্টের মাধ্যমে যেন আমরা আমাদের দেশে যা লাগবে সেই কেস টু কেস বেসিসে যত সহযোগিতা নিতে পারি ফিফা থেকে যেন আমরা নিয়ে নিই। মেম্বার অ্যাসোসিয়েশন হিসেবে ফিফা থেকে একটি নির্দিষ্ট বরাদ্দ পায় ফুটবল ফেডারেশন। ফিফা সভাপতির এই আশ্বাসে প্রজেক্ট বেসিসে আরো বেশি বরাদ্দ পাওয়ার দ্বার উন্মোচন হলো বাফুফের। ফিফার অনেক ছোট ছোট বাজেট। SM ইকবাল, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। পরিকল্পিতভাবে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র চলছে। বিএনপির যৌথ সভায় মির্জা ফখরুল বললেন, সরকারি কিছু মানুষ ঢুকিয়ে বাংলাদেশকে ভিন্ন দিকে নেয়ার চেষ্টা হচ্ছে। ইশরাককে মেয়রের দায়িত্ব দেওয়ার দাবিতে দিনভর সমর্থকদের অবস্থান। এলজিআরডি উপদেষ্টার পদত্যাগ দাবি। বিচারাধীন থাকায় দোষারোপ ঠিক নয় বললেন আসিফ। এবং সাম্য হত্যার বিচার ও নিরাপদ ক্যাম্পাসের দাবি দিয়ে ছাত্রদলের শাহবাগ অবরোধ। দেশ অচল করার হুঁশিয়ারি। বকেয়া বেতন চেয়ে কাকরাইলে পোশাক শ্রমিকদের অবস্থান। এই ছিল সময় সংবাদের সঙ্গে থাকুন সময়ের।